আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই সময় তোমরা বাসায় বসে আছো এবং কোয়ারেন্টাইন পালন করতেছো। আশা করি বাসায় বসে পড়াশোনাই করতেছো। প্রথমে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক, বরগুনা জেলা স্কুল, বরগুনা জেলা স্কুল কর্তৃক অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি। আজকের আমার টপিকটা হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় অধ্যায় বল অধ্যায় সম্পর্কে জানতে হলে আমাদের একটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার। সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। নিউটন তার বিখ্যাত গ্রন্থ স্যার আইজ্যাক নিউটন তার বিখ্যাত গ্রন্থ থেকে 1665 সালে যে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে নিউটনের গতিসূত্র সম্পর্কিত 3টা সূত্র প্রদান করেন। নিউটনের গতিসূত্র, এক নম্বরে সেটা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। 2 নম্বর সূত্রটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনটা ঠিক সেদিকে ঘটে। এবং 3য় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা আমরা সবাই বলি, বিভিন্ন সিনেমার ডায়লগ হিসেবে অনেক কথাটা বলা হয়, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা যেটা পাই, 2টি বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে বল আর একটা হচ্ছে জড়তা। একটা হচ্ছে জড়তা আর একটা হচ্ছে কি এবং বল। একটা হচ্ছে জড়তা বা ইনার্শিয়া আর একটা হচ্ছে ফোর্স মানে বল। জড়তা বলতে আমরা কি বুঝি? জড়তা বলতে আমরা এটা বুঝি যে একটা পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাই জড়তা। অর্থাৎ কোন অবস্থা যে অবস্থা আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, দিস ইজ জড়তা। অর্থাৎ যেমন জড়তা আবার 2 প্রকার হতে পারে, একটা হলো স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থির জড়তা, গতি জড়তা। স্থির জড়তা আমরা সাধারণত গতি জড়তা সাধারণত বাস চালকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোন একটা বাস যখন হঠাৎ চলা শুরু করে তখন বাস যাত্রী পিছনের দিকে হেলে পড়ে। অর্থাৎ বাস যখন স্থির থাকে যাত্রীর শরীরও স্থির থাকে। হঠাৎ যখন বাস চলা শুরু করে তখন যাত্রীর শরীরের নিচের অংশ অর্থাৎ বাস সংলগ্ন যে অংশটা থাকে সেটা সাথে সাথে গতিশীল হয়ে যায়। কিন্তু স্থিতিশীলতার কারণে শরীরের উপরে যে অংশটা আছে সেই অংশটা পিছনের দিকে হেলে পড়ে। আর গতিজড়তা হচ্ছে কি? গতিজড়তা হচ্ছে অর্থাৎ বাস চলতেছে হঠাৎ করে যখন বাসে ব্রেক করা হয় তখন যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা হচ্ছে একটা গতিজড়তা। অর্থাৎ বাস যখন চলতে থাকে সাথে সাথে যাত্রীর শরীরও চলতে থাকে। হঠাৎ করে যখন বাস যখন থামানো হয়, থামানোর সাথে সাথে যাত্রীর শরীরের নিচের অংশটা থেমে যায়, কিন্তু গতিজড়তার কারণে উপরের অংশটা সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা হচ্ছে একটা গতিজড়তা। তারপর আমরা এর ক্ষেত্রে অনেক উদাহরণ দিতে পারি। যেমন আমরা যদি রোদ্রে যখন কম্বল শুকানোর সময় আমরা যখন কম্বলে বাড়ি দিই তখন কম্বলটা সরে যায় কিন্তু ধুলাগুলো ঠিক পড়ে যায়। এটা একটা স্থির জড়তা। তারপরে একটা গ্লাসের উপর যদি একটা পোস্টকার্ড রাখি এবং পোস্টকার্ডের উপর যে একটা পাথরের টুকরা রাখা হয়, পোস্টকার্ডটাকে জোরে টোকা দিলাম অর্থাৎ পোস্টকার্ডটা সরে গেল কিন্তু পাথরের টুকরাটা গ্লাসের ভিতরে পড়ে গেল। এরকম আমরা অনেক উদাহরণ দিতে পারি স্থির জড়তা, গতি জড়তা সম্পর্কে। তারপর আসি আমরা বল। হোয়াট ডু মিন বাই ফোর্স? বল বলতে আমরা কি বুঝি? বল জিনিসটা হচ্ছে যেমন যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়। যেমন এই একটা বস্তু, এই বস্তুর উপর ফোর্স প্রয়োগ করলে এটাকে গতিশীল করে।
আবার একটা গতিশীল বস্তু এটাকে আবার থামিয়ে দেওয়া হবে। অর্থাৎ জিনিসটা হচ্ছে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। তা বলের বিভিন্ন সংজ্ঞা আমরা দিতে পারি, বিভিন্ন প্রকার বল হতে পারে। তার ভিতরে আছে যেমন স্পর্শতার ভিত্তিতে দুইটা বল আছে, একটা স্পর্শ বল আর একটা হলো অস্পর্শ বল। হোয়াট ডু মিন বাই স্পর্শ বল? এসব স্পর্শ বল এখান থেকে আমরা বলতে পারি স্পর্শ আর একটা হলো অস্পর্শ। স্পর্শ বলটা হচ্ছে দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের কারণে যে বলটা হয়। যেমন একটা বস্তু এই অবস্থায় আছে, তাকে আমি এখানে নিয়ে যেতে হবে, আমি এটা স্পর্শ করে নিয়ে গেলাম। অর্থাৎ যে বল সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় সেটা হচ্ছে স্পর্শ বল। আর অস্পর্শ বল হচ্ছে অর্থাৎ দুইটা বস্তু প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বলটা হয় সেটা হচ্ছে অস্পর্শ বল। যেমন কোন একটা বস্তু উপর থেকে ফেলে দেওয়া হলে বস্তুটা অটোমেটিক্যালি নিচে পড়ে যায়। অর্থাৎ লোহা চুম্বক যদি পাশাপাশি রাখা হয় দেখা যাচ্ছে একে অপরকে এক ধরনের বল সৃষ্টি করে, মানে আকর্ষণ করে। দিস ইজ এটা কিন্তু অস্পর্শ বল, অর্থাৎ প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই এই বলটা করছে, অর্থাৎ এটা একটা অস্পর্শ বল। এছাড়া বল থাকতে পারে যেমন আমরা যদি বলি সাম্যতার ভিত্তিতে একটা সাম্য বল, একটা হচ্ছে সাম্য বল আর একটা হচ্ছে অসাম্য বল। অসাম্য বল, সাম্য বল হচ্ছে অর্থাৎ কোনো বস্তুর উপর যদি এক বা একাধিক বল ক্রিয়া করলে যদি তার কোনো লব্ধি শূন্য হয়। যেমন আমরা একটা দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের বইতে, সেটা হচ্ছে কিছু সংখ্যক বাচ্চা এইদিকে আর এইদিকে তারা একে অপরের দিকে টানছে একটা রশি, দেখা যাচ্ছে কেউ কারো দিকে নিতে পারছে না, অর্থাৎ জিনিসটা স্থির আছে, অর্থাৎ কোনো ত্বরণ হচ্ছে না, অর্থাৎ যে কাজ হচ্ছে কিন্তু তার লব্ধি শূন্য হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বলটা কি সাম্যাবস্থায় আছে। এটা হচ্ছে একটা সাম্য বল। অর্থাৎ কোনো বস্তুর উপর এক বা একাধিক বল ক্রিয়া করার ফলে যদি বস্তুটির কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তুটির কোনো ত্বরণ হয় না, দিস ইজ সাম্য বল। আর অসাম্য বলটা হচ্ছে তার বিপরীতটা। যেমন আমরা দেখতে পাচ্ছি বইয়ের ভিতরে দেখতে পাচ্ছি এখানে কিছু বাচ্চা টানতেছে রশি ধরে টানতেছে, এদিকে কিছু বাচ্চা এদিকে কিছু বাচ্চা, বাট কিন্তু এই ফিতাটা এখানে স্থির পজিশনে আছে, অর্থাৎ এটা তার কোনো কাজ হচ্ছে না। আবার এখানে দেখা যাচ্ছে যে এই চিত্রে অর্থাৎ কিছু বাচ্চা এদিকে টানছে কিছু বাচ্চা এদিকে টানছে, কিন্তু এই মূল পজিশন থেকে রেস্ট পজিশন থেকে কিছু বাচ্চা রশিটির গতিকে নিয়ে যাচ্ছে হচ্ছে, অর্থাৎ এখানে একটা কাজ হচ্ছে বা ত্বরণ সৃষ্টি হয়েছে। অসাম্য বলটায় কিন্তু সাম্য বলটায় ত্বরণ সৃষ্টি হয়নি, অর্থাৎ এটা কিছু কাজ হচ্ছে অসাম্য বলটায়, কিন্তু সাম্য বলটায় কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ তার ত্বরণ কি শূন্য হয়েছে। এটা হচ্ছে কি অসাম্য বল। আচ্ছা, এরপর আমরা আসি এখানে টপিকসে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ভরবেগ। হোয়াট ডু মিন বাই ভরবেগ? মোমেন্টাম, যেটাকে বলা হয় ভরবেগ। আমরা এখান থেকে প্রশ্ন থেকে করছি ভর এবং বেগ, অর্থাৎ কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়, অর্থাৎ ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। ভরকে যদি আমরা m দ্বারা প্রকাশ করি, বেগকে যদি b দ্বারা প্রকাশ করি, তাহলে ভরবেগ হচ্ছে mb। তাহলে এখানে p সমান কি লেখা যায়? mb, অর্থাৎ ভরবেগ সমান কত? ভর ইনটু বেগ। তারপর ভরবেগ এটা কোন ধরনের রাশি? এখানে ভরবেগ একক, ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, অর্থাৎ ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আর এখানে ভরবেগের মাত্রাটা হচ্ছে m l t টু দি পাওয়ার -1, এটা ভরবেগের মাত্রা হচ্ছে m l t টু দি পাওয়ার -1, এবং ভরবেগ এক ধরনের ভেক্টর রাশি। আচ্ছা, এরপর আমরা আসি, অর্থাৎ আমরা নিউটনের গতিসূত্র থেকে আমরা প্রথম সূত্র থেকে আমরা দুইটি বিষয় ধারণা পেয়েছি, একটা হচ্ছে বল আর একটা হচ্ছে জড়তা। তারপরে জড়তা বলতে আমরা কি বুঝি? স্থিতি জড়তা এবং গতি জড়তা। এবং বল বলতে বিভিন্ন বুঝি স্পর্শতার ভিত্তিতে দুই ধরনের বল, একটা স্পর্শ বল, অস্পর্শ বল, এবং সাম্যতার ভিত্তিতে দুইটা বল, সেটা হচ্ছে সাম্য বল আর একটা হলো অসাম্য বল। এরপর আসি নিউটনের গতি দ্বিতীয় সূত্র। আমরা নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়েছি অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনটাও ঠিক সেদিকে ঘটে। প্রথম আসি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো যে নিউটনের গতির
দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো যে নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো যে F equal to ma। নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো F equal to ma। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ m ভর বিশিষ্ট, মনে করি একটা বস্তু m ভর বিশিষ্ট একটা বস্তু, অর্থাৎ বস্তুটির উপর F বল প্রয়োগ করা হলো, এই বস্তুটির উপর একটা F বল প্রয়োগ করা হলো, m ভর বিশিষ্ট একটা বস্তুর উপর F বল প্রয়োগ করা হলো। প্রয়োগ করার পরে বস্তুটি t সময় পরে এই পজিশনে আসলো বস্তুটা, এবং শেষ বেগ কি প্রাপ্ত হলো? বেগ v প্রাপ্ত হলো, এবং a ত্বরণে। তাহলে কি লিখতে পারি যে m ভর বিশিষ্ট একটা বস্তু, আর একটা বলতে পারি যে u আদিবেগ নিয়ে m ভর বিশিষ্ট u আদিবেগটা, m ভর বিশিষ্ট একটা বস্তু u আদিবেগ নিয়ে a সুষম ত্বরণে চলে, t সময় v শেষ বেগ প্রাপ্ত হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি বস্তুটির আদি ভরবেগ কি? বস্তুটির আদি ভরবেগ সমান mu, বস্তুটির শেষ ভরবেগ সমান mv। সুতরাং কত? ভরবেগের পরিবর্তন, অর্থাৎ t সময়ে ভরবেগের পরিবর্তন, t সময়ে ভরবেগের পরিবর্তন সমান mv মাইনাস mu। অতএব ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ একক সময় যে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এটাকে টাইম দিয়ে ভাগ করতে হবে, mv মাইনাস mu বাই t। দেন উই ক্যান রাইট m কমন নিলাম, থাকলো কত? v মাইনাস u বাই t। m অর্থাৎ v মাইনাস u বাই t অর্থাৎ বেগের বৃদ্ধির হার, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি a সমান v মাইনাস u বাই t m। তাহলে ফাইনালি আমরা পেলাম কি? ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু কত? m। ভরবেগের পরিবর্তনের হার m। কিন্তু নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই, দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার পুরযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার পুরযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার পাইছি ma প্রপোর্শনাল টু f, প্রপোর্শনাল টু বা ভেরিসেস বা ma ইকুয়াল টু আমরা kf, k একটা সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ আমরা যদি এই k এর মানটাকে যদি ক্যান্সেল করতে পারি তখন আমরা প্রমাণটা হয় f ইকুয়াল টু ma। অর্থাৎ এখান থেকে একটা হলো যে পরিমাণ বল 1 কেজি ভরের কোন বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে 1 নিউটন বল বলে। অর্থাৎ যে পরিমাণ বল 1 কেজি ভরের কোন বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে 1 নিউটন বল বলে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি m ইকুয়াল টু যদি হয় 1 কেজি, a ইকুয়াল টু যদি হয় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং f ইকুয়াল টু যদি হয় 1 নিউটন, দেন উই ক্যান রাইট 1 থেকে 1 into 1 k into 1, অতএব k equal to 1। অতএব 1 থেকে পাই f equal to কত? m a। এটা হচ্ছে কি? অর্থাৎ নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কিভাবে F equal to ma প্রমাণ, নিউটনের গতির দ্বিতীয় সূত্রে F equal to ma কিভাবে প্রমাণ করা যায় সেটা হচ্ছে এটা। এরপর আমরা আসি, সেটা হচ্ছে
ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র সম্পর্কে আমরা, এটা হলো নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ভরবেগের সংরক্ষণ সূত্রকে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে তবে নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা এখান থেকে যে জিনিসটা বুঝাচ্ছি, নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা পাই বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে পাই এফ রিঅ্যাকশন ইজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। তার ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা পরবর্তী ক্লাসে আমরা পড়াবো। এই মুহূর্তে আমরা আজকের এই টপিকস পর্যন্ত রইল। অতএব পাঠের পুনরালোচনা হচ্ছে, সেটা হচ্ছে বল, নিউটনের গতিসূত্র, বলের বিভিন্ন প্রকার, স্পর্শ বল, অস্পর্শ বল, সাম্য বল, অসাম্য বল, তারপরে জড়তা, স্থির জড়তা, গতি জড়তা, এবং পরিশেষে হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কিভাবে এফ ইকুয়াল টু এম প্রমাণ করা যায়। থ্যাঙ্কস টু অল, তোমরা সবাই ভালো থাকবে। আগামী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে। পরবর্তী ক্লাসে আমরা ভরবেগের সম্পর্ক সূত্র এবং নিউটনস থার্ড ল অফ মোশন অর্থাৎ নিউটনের গতির তৃতীয় সূত্রটা ব্যবহার বা প্রয়োগ শিখাবো। ধন্যবাদ সকলকে। তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ওকে, ধন্যবাদ।